হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আম, আমরা হলো বাজেটের যে বেসিক গুলো সেগুলো নিয়ে মূলত ডিসকাস করব। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে একটু ওভারঅল যে বাজেট গুলো ছিল সেগুলো কিভাবে মানে বাজেটটাকে অ্যালোকেশন করা যায়, বাজেটটা কিভাবে স্টার্ট করা যায়, এই বিষয়গুলো নিয়ে মূলত ভিডিওগুলো আমরা হলো করেছিলাম। এবং যারা এই ভিডিওটা দেখেন নাই তারা আগের ভিডিওতে দেখলে তারা কনসিকুয়েন্সটা মিলাতে পারবেন। তো আজকে যে অংশটুকু আমরা ডিসকাস করবো সেটা হলো বাজেটিং বেসিক গুলো কি হবে। আসলে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তেমন আবার দেখা যায় যে বিজনেসের ক্ষেত্রেও আপনি যদি এটাকে অ্যালাইনমেন্ট করতে পারেন তাহলে আপনার বিজনেসটা অনেকটাই একবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে বিজনেসটা এখন ফাইন্যান্সিয়ালি কি অবস্থানে আছে, কোথায় যাচ্ছে, কিভাবে হলো এটাকে মিটিগেট করা যায়। তো লেটস স্টার্ট। আমরা প্রথমে যেটা দেখব যে বাজেটটা আসলে হোয়াট ইজ বাজেট, আর বাজেটটা আসলে বাজেটটা কি এবং বাজেটটা আসলে কি না, বা বাজেটগুলো কি, মানে আমরা যে দেখি যে অনেকগুলো ম্যানেজমেন্ট যেগুলো থাকে সেই ম্যানেজমেন্টের মধ্যে আমরা বলি যে এই সেক্টরগুলো আসলে বাজেটের অংশ, এই সেক্টরগুলো বাজেটের অংশ না। তো হোয়াট ইজ বাজেট ইজ, বাজেট ইজ এ ফাইন্যান্সিয়াল প্ল্যান। একটা প্ল্যানিং থাকবে যে প্ল্যানটা ফাইন্যান্সিয়ালি এটাকে ডিল করবে। এবং বাজেট ইজ এ কন্ট্রোল সিস্টেম। একটা বাজেট হলো একটা কন্ট্রোল মেকানিজম থাকতে হবে, কস্ট কন্ট্রোল থাকতে হবে, বাজেটের ফাইন্যান্সিয়াল কন্ট্রোল যে জায়গাগুলো থাকে সেগুলো থাকা প্রয়োজন। বাজেটের হলো রেভিনিউ যে মেকানিজম সেগুলো এই সিস্টেমটাকে ফলো করে। তারপরে যে অংশটুকু সেটা হলো বাজেট ইজ এ ডিসিশন মেকিং টুল, অর্থাৎ বাজেট দিয়ে আপনি কোনটা করবেন কোনটা করবেন না, সামনে বছর কি অ্যালটমেন্ট নেবেন, অথবা সামনে মাসে কি আপনি ফাইন্যান্সিয়াল অ্যালটমেন্ট নেবেন, অর্থাৎ এইটা কিন্তু ডিসিশন মেক করতে সাহায্য করে। যেমন আপনার যদি রেভিনিউ বেশি হয়, রেভিনিউ যদি বেশি করতে হয় তাহলে আপনাকে সেল বাড়াতে হবে। তাহলে আপনি যদি মানে মেজারমেন্ট করতে পারেন তাহলে এটা মেজারমেন্টের মাধ্যম দিয়ে আপনি কিন্তু এই জায়গাগুলোকে প্রকাশ করতে পারবেন। দ্বিতীয় নম্বর থিং হলো যে কস্ট কন্ট্রোল মেকানিজম যে জায়গাগুলো থাকে, অর্থাৎ এই মাসে যদি আপনার কোনো কারণবশত কস্টটা বেড়ে যায় তাহলে স্বাভাবিক কারণে কেন কস্ট বাড়লো, গ্যাপগুলো কি কি ছিল, কোন জায়গাতে আমরা আসলে ফোকাস দিতে পারি নাই, এই জায়গাগুলোতেই মূলত আমরা হলো ডিসিশন মেকটা করতে পারি। সো ফোর্থ থিং হলো যে বাজেটের ক্ষেত্রে বাজেট যেটা অয়েল বিল্ডিং ফ্রেমওয়ার্ক, আমরা বাজেটের মাধ্যমে যে কোন কোন অয়েলগুলো আমরা বিল্ড করব, কোন কোন অয়েলগুলো অ্যাডিশন করব, সেই জিনিসগুলো মূলত এখানে অ্যাডিশন হিসেবে থাকে। আর লাস্ট বাট নট লিস্ট, বাজেট ইজ অ্যাবাউট দ্য ফ্রিডম। অর্থাৎ বাজেট যদি থাকে তাহলে আপনি কিন্তু জানেন যে আপনার কি কি করতে হবে এবং আপনি জানেন কি কি করতে হবে না। তাহলে এই জায়গাগুলোতে আপনি ফ্রিডমলি বলতে পারবেন যে দিস দিস ইস্যুজ অ্যান্ড হ্যাপেন, আপনি ফিল ভেরি ফ্রিডম, তখন আপনি ফ্রিডমটাকে ফিল করতে পারবেন। তারপরে কোন জিনিসগুলো আসলে বাজেটের যে জায়গাগুলো, আমি যদি বাজেটের ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো বলি, আমরা এই বাজেট ইজ স্ট্রাকচার প্ল্যান ফর ইনকাম, এক্সপেন্স, সেভিং, ইনভেস্টমেন্ট, ডেট, পেমেন্টস। এই চারটা অংশ কিন্তু বাজেটের একটা স্ট্রাকচার প্ল্যানের মধ্যে থাকে, যেটা আমরা প্ল্যান, বাজেটই যে প্ল্যানের যে কথাটুকু বললাম যে বাজেট ইজ আপ ফাইন্যান্সিয়াল প্ল্যান। তো এই ফাইন্যান্সিয়াল প্ল্যানগুলো তাহলে কি হতে পারে যে ইনকাম, এক্সপেন্স, সেভিংস এবং ইনভেস্টমেন্ট, ডেট, পেমেন্টস। এখন আমি যদি এক বাক্যে একটা অ্যান্সার বলি যে হোয়ার উইল মাই মানি গো বিফোর আই স্পেন্ড ইট, অর্থাৎ আমি স্পেন্ড করার আগে আমি জানবো যে আমার মানিগুলো কোথায় থেকে বা কোথায় আমি যাচ্ছে। এবং এই যে জায়গাগুলো আমি কিন্তু বাজেটের মাধ্যম দিয়েই পসিবল, কিন্তু অন্যান্য মাধ্যম দিয়ে আপনি কখনোই, আপনি যদি জমা রাখেন এবং আপনি যদি বলেন যে হুটহাট করে আমি খরচ করে ফেললাম, তাহলে এইটা কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানের মধ্যে পড়লো না এবং আপনি জানেনও না যে আলটিমেটলি এই জায়গাগুলোতে আমার খরচ হতে পারে। সে ফর এক্সাম্পল আমি যদি একটা বাজেটের অংশ বলি যে আমার হলো আমি স্যালারি থেকে 100 টাকা পাচ্ছি এবং আমি এই 100 টাকার মধ্যে 20 টাকা দেব, সাপোজ আমি দেব বাড়ি ভাড়া, আমি দেব দেখা গেল যে 10 টাকা রাখবো খাবারের জন্য, 10 টাকা রাখবো সেভিংসের জন্য, 10 টাকা রাখবো এডুকেশনের জন্য, 10 টাকা রাখবো চাইল্ডের এক্সপেন্ডিচারের জন্য। দ্যাটস ইস্যু হ্যাপেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। এবং বিজনেসের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। ফর এক্সাম্পল আপনি একটা বিজনেসের রেভিনিউ কতটুকু হইতেছে, কতটুকু সেল করবেন, কোন কোন পর্যায়ে এক্সপেন্ডিচার করবেন, কিছু পারচেস করলেন, পারচেস করে সেল, তাকে সেল সেল করার জন্য, সেলেবল করার জন্য কিছু আইটেম অ্যাডিশন হলো। আবার এখানে স্যালারি আছে, হাউস বা অফিস রেন্ট আছে,
প্যাকেজিং আছে, আদার্স আনুষঙ্গিক খরচগুলো বাদ দিলে আপনার একটা অংশ হয়তো প্রফিটের একটা অংশ সেভিংস মোডে নিয়ে চলে যাচ্ছেন। আবার আপনি হয়তো কোথা থেকে লোন নিচ্ছেন পারচেস করার জন্য, সেই লোনগুলো রিপেমেন্ট করতেছেন। এই যে খেয়াল করুন, তাহলে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান মাস্ট বি ইনক্লুডেড হিয়ার একটা বাজেট থাকলে। তারপরে যদি আমি বলি যে ফাইন্যান্সিয়াল ইজ এ কন্ট্রোল সিস্টেম, আমরা আগেই ডিসকাস করেছি যে আপনি যদি এক্সপেন্ডিচারটাকে খেয়াল করে দেখেন, তাহলে আমরা এখানে কিন্তু ওভার ওভার যে স্পেন্ডগুলো সেটা হওয়া সম্ভব না, কারণ আমি কস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টটা করে ফেলতেছি। আবার আমি যদি বলি যে সেভ কনসিস্টেন্টলি থাকে, আমি একটা বরাদ্দ রাখছি যে আমি প্রত্যেক মাসে এই পরিমাণ সেভ করব, হরেবার এটা বিজনেসের ক্ষেত্রে, হরেবার এটা ফাইন্যান্স পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রেও। তারপরে আমি জানতে পারবো যে আমি অমুক মাসে গিয়ে হয়তো বা আমার লোন ইনস্টলমেন্ট দিতে হবে, হয়তো বা আমার অ্যাসেটের ইআইএম দিতে হবে, আমাকে অ্যাসেটের একটা অংশ দিয়ে দিতে হবে। সো এই যে খেয়াল করুন, ফিউচারে যে প্রেডিকশন গুলো সেটাও করতে পারতে এবার করতে পারবেন, এবং কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটাও কিন্তু জানতে পারবেন। তারপরে অ্যাভয়েডেড আননেসেসারি ডেটস, অর্থাৎ আপনি দেখা গেল যে কোন কোন জায়গাগুলোতে আননেসেসারি যে ডেটগুলো আছে সেগুলো ক্রিয়েট করবে না, সেটা অ্যাভয়েড করার সুযোগ আছে। তো বাজেটস গিভ ইউ দ্য ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, নট ফাইন্যান্সিয়াল ফিয়ার। অর্থাৎ বাজেট কিন্তু আপনাকে, আপনি জানতে পারতেছেন যে আপনার, যখন আপনি কিছু জিনিস আগে থেকে জানতে পারেন, তখন কিন্তু আপনার মধ্যে আর ওই ফিয়ারটুকু থাকে না। বাজেটের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে যে আপনি যখন একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান করে ফেলছেন, তখন আপনার কোন মাসে সে রেভিনিউ কম হবে, কোন মাসে রেভিনিউ বাড়বে, কোন মাসে আপনার খরচ কম হবে, কোন মাসে দেখা গেলো আননেসেসারি খরচগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। তাহলে হুটহাট করে যে খরচগুলো আসে সেগুলো কিন্তু ভীতির কারণ হয়ে দাঁড়ায়, এবং এই পর্যায়টাতে গিয়ে আপনি কিন্তু এই জায়গাতে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। বাজেট ডিসিশন মেকিং টুল, অর্থাৎ আমি কিন্তু বলেছি যে বাজেটটা কিন্তু ডিসিশন মেকিং টুল করতে সাহায্য করে। এভরি অ্যাকশন বিকামে ইন্টেনশনাল, এবং ইনস্টেড অফ আস্কিং ক্যান আই অ্যাফোর্ড ইট দিস, অর্থাৎ আমি বাজেটটা যখন করা হয় তখন বিষয়গুলো চলে আসে যে আমি কি এটা কি এক্সপেন্সটাকে বিকামে ইন্টেনশনাল করতেছি কিনা। আবার আমার মাথার মধ্যে আস্কিং আসছে ক্যান আই অ্যাফোর্ড ইট দিস, আর ডাজ ই দিস অ্যালাইন উইথ মাই প্রায়োরিটি, অর্থাৎ আমি কি এটা প্রায়োরিটির সাথে অ্যালাইন কিনা। এই যে বিষয়গুলো থাকে তখন বাজেটটা ডিসিশন মেকিং টুলের যে জায়গাগুলো থাকে, আপনি কিন্তু এটা ইজিলি একটা ডিসিশন নিতে পারেন। সেটা পজিটিভলি ডিসিশন নিতে পারেন, অথবা কন্ট্রোল মেকানিজমের জন্য ডিসিশন নিতে পারেন। বাজেট ইজ এ ওয়েলথ বিল্ডিং ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ওয়েলথ কিন্তু ইজ নট বিল্ড ফ্রম দ্য ইনকাম অ্যালোন, অর্থাৎ এখানে ওয়েলথটা আমি শুধু ইনকাম করে গেলাম আর আমার ওয়েলথ অটোমেটিক ক্রিয়েট হবে, বিষয়টা কিন্তু এরকম না। এটাও একটা বাজেটের একটা অংশ। এর একটা ফ্রেমওয়ার্ক করা থাকলে আমি কোন বা অ্যাসেটটা তৈরি করতে চাচ্ছি, কোন ওয়েলথটা অ্যাডিশন করতে চাচ্ছি, দ্যাট ইজ মিন এখানে কিন্তু টোটাল সিনারিও বাজেটের মাধ্যম দিয়েই একটা এস্টাবলিশ হয়। সে ফর এক্সাম্পল আপনি একটা ফ্ল্যাট কিনবেন, তো ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে কিন্তু বাজেট একটা করতে হবে যে আমি বাজেট করতে গেলে আমার ফ্যামিলি এক্সপেন্ডিচার আছে, রেগুলার খরচ আছে, এগুলো বাদেও আমাকে একটা এক্সট্রা ইনকাম, যে অ্যাডিশনাল ইনকাম হয়তো আমাকে ইনকাম বাড়াতে হতে পারে, অথবা প্রফিট বেশি করতে হতে পারে, সেই প্রফিট অংশ থেকেই আমি একটা ফ্ল্যাটের পেমেন্ট করব বা ইনস্টলমেন্ট দেবো। দ্যাটস ওয়াই এখানে খেয়াল করে দেখুন, একটা ওয়েলথ বিল্ডিং এর যে ফ্রেমওয়ার্ক সেটা এখানে বাজেটের মাধ্যম দিয়ে ক্রিয়েট হচ্ছে। সো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস, ইনভেস্টমেন্ট এবং অ্যাসেট জেনারেট। সো বাজেট ইনশিওর করে সেভিংস আর নট অ্যাক্সিডেন্টাল, দে আর অটোমেটিক, অর্থাৎ বাজেটটা করে ফেললে আপনি কিন্তু ওটা অটোমেটেড হয়ে যাবে। তাহলে আপনি ওয়েলটাও অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। জন সি ম্যাক্সওয়েল বলেছেন, এ বাজেট ইজ টেলিং ইউর মানি হোয়ার টু গো ইনস্টেড অফ ওয়ান্ডারিং হোয়ার ইট ওয়েন্ট, অর্থাৎ আপনার স্পষ্টভাবে এটা আপনি বুঝতে পারবেন যে মানিটা আপনার কোথায় যাচ্ছে। আচ্ছা, বাজেট ইজ অ্যাবাউট ফ্রিডম। ফ্রিডমে কেন বলা হচ্ছে, ইটস মে সাউন্ড সারপ্রাইজিং, যদিও শুনতে সারপ্রাইজিং লাগে, বাট বাজেট ইজ অ্যাকচুয়ালি ইনক্রিজ ফ্রিডম, আপনার ফ্রিডমটাকে মোর এম্পাসাইজ করে ফেলে। ফ্রিডম ফ্রম দ্য ডেটস, আপনি জানেন যে আপনার কি পরিমাণ ডেট আছে, আপনি পেমেন্ট করতে পারেন, তাহলে আপনি এটাকে অ্যাটলিস্ট যে আমার মেন্টালি পিসফুল বা মেন্টালি হ্যাপিনেসটা ক্রিয়েট করে রাখে। ফ্রিডম ফ্রম দ্য স্ট্রেস, স্ট্রেসটাকে অবশ্যই ফ্রি করে ফেলে। ফ্রিডম ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল আনসার্টেনটি, এবং আপনি জানেন কোথা থেকে টাকা আসবে এবং কোথা থেকে দিবেন, আপনি এই ইনভেস্টমেন্টটা আনসার্টেনটি আর থাকে না। সে ফর এক্সাম্পল আপনি যদি সেলও করেন, কাস্টমার কাছ থেকে আপনি জানেন যে কাজটা এই পরিমাণ আমার সেল হবে এবং এই পরিমাণ আমার এক্সপেন্ডিচার হবে সেল করার জন্য, তাহলে আপনি জানতেছেন হয়তো প্লাস মাইনাস থাকতে পারে, বাট আলটিমেটলি আপনি কিন্তু আনসার্টেনটি এখানে ক্রিয়েট হচ্ছে না। তো ফ্রিডম ফ্রম দ্য ইনভেস্টমেন্ট, আপনি ইজিলি ইনভেস্ট করতে পারতেছেন, তাহলে এখানে ইনভেস্টমেন্টের যে পেনটা সেটাও কিন্তু আপনাকে নিতে হচ্ছে না। ফ্রিডম ফ্রম দ্য প্ল্যান লং টার্ম, অর্থাৎ এখানে আপনি লং টার্ম এবং শর্ট টার্ম কিছু প্ল্যান থাকে, যে প্ল্যানগুলো আপনি এক্সিকিউশন করতেছেন বাজেটের মাধ্যম দিয়ে। হট বাজেট ইজ নট, অর্থাৎ বাজেট কোনগুলো নাই, বাজেট ইজ এ নট এ রেস্ট্রিকশন।
এটা বাজেট কোনো রেস্ট্রিকশন ইস্যু নয়। বাজেট ইজ নট লিভিং চিপ, বাজেট মানেই লিভিং চিপ নয়। বাজেট ইজ নট অনলি ফর দ্য লো ইনকাম পিপল, বাজেট এটা লো ইনকাম পিপলদের জন্য প্রযোজ্য, বিষয়টা কিন্তু এরকম নয়। বাজেট ইজ নট স্ট্যাটিক, বাজেট কখনো স্ট্যাটিক হতে পারে না। সো বাজেট ইজ নট রেস্ট্রিকশন যখন বলা হয়েছে, ইট ডাজ নট মিন আপনি এটার জন্য আপনার এনজয়মেন্ট থেমে যাবে, আপনার লাইফস্টাইল আপনি থামাই দিবেন, আপনার ট্রাভেল করবেন না, আপনি শপিংয়ে যাবেন না। ইটস মিন স্ট্রাকচার এনজয়মেন্ট, অর্থাৎ একটা স্ট্রাকচার ওয়েতে অফকোর্স আপনি এনজয়মেন্ট করবেন, সেটা কতটুকু লিমিট থাকবে, আপনার লাইফস্টাইল এক্সপেন্স কতটুকু বাড়াবেন, আপনি ট্রাভেল কোন কোন জায়গাতে ট্রাভেল করবেন, আপনার কি ট্রাভেল করতে গেলে অনেক বেশি খরচ হচ্ছে, তাহলে আপনাকে ওখানে কন্ট্রোল করতে হবে। আপনি কি পরিমাণে শপিং করতে পারবেন, তাহলে এইগুলো প্রত্যেকটা একটা জায়গাতে গিয়ে স্ট্রাকচার ওয়েতে চলে আসে। বাজেট ইজ নট লিভিং চিপ, বিইং এ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ নট বিইং এ পোর, ইটস বিইং এ স্ট্র্যাটেজিক। এবং এখানে আমি কিন্তু বলেছি যে এখানে আমার যে এক্সপেন্ডিচারগুলো, কাটিং এক্সপেন্ডিচারগুলো আমি ব্লাইন্ডলি করব না বা স্পেন্ডিং স্মার্টলি করব, এই জায়গাগুলোতে কিন্তু আসে। সো আমি কিন্তু এই ফাইন্যান্সিয়াল যে ডিসিপ্লিনটা বাজেটের মাধ্যমে করতেছি, সেটা কিন্তু আসলে এটাকে বোর হওয়ার জন্য, বরঞ্চ এটাকে ভেরি স্ট্র্যাটেজিক ওয়েতে মুভমেন্ট করার জন্য জন্য। এবং আপনি খেয়াল করে দেখেন যে আমি যে এক্সপেন্সগুলো আমি কাট করব, সেগুলো কিন্তু ব্লাইন্ডলি করতেছি না। আমি জানি যে কোন কোন আমারগুলো আননেসেসারি এক্সপেন্ডিচার, কোন কোনগুলো ওয়েস্টফুল এক্সপেন্ডিচার, এবং আমি স্পেন্ডিং করবো স্মার্টলি। আমার কোনটা প্রায়োরিটি নাম্বার লিস্টে ওয়ানে, সেগুলো আমি কিন্তু করব। তাহলে আপনার যে গ্রোথটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। বাজেট ইজ নট অনলি ফর দ্য লো ইনকাম পিপল, many high income earner feel broke because they do not budget, বাজেটটা তারা করে না। Why? Because income without structure equally financial chaos, অর্থাৎ আপনি যদি ইনকাম করেন এবং স্ট্রাকচার ওয়েতে না থাকে, তাহলে এটা অবশ্যই ফাইন্যান্সিয়াল এটা কেওয়াজে পরিণত হয়। এবং বাজেট ইজ ফর দ্য নট অনলি ফর মানে হাই, মানে পোর পিপল, বাট অলসো স্টুডেন্ট, এমপ্লয়ি, এন্টারপ্রিনিয়র, বিজনেস ওনার, হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। খেয়াল করে দেখুন, সবারই জন্যই কিন্তু আলটিমেটলি বাজেট করা প্রয়োজন। একজন স্টুডেন্টের ক্ষেত্রে আমি কি পরিমাণে এই মাসে টিউশন ফি দেবো, টিউশন ফির জন্য হয়তো বা বাবার কাছ থেকে টাকা নিচ্ছি, হয়তো বা আমি টিউশনি করাচ্ছি, টিউশনি করে দেখা গেল যে এই জায়গাগুলোতে আমার কি কি খরচ আছে, খরচগুলো আমি অ্যালোকেশন করতেছি, এবং আমি কন্ট্রোল মেকানিজম রেখেই আমি কিন্তু কাজ করে যাচ্ছি। একজন এমপ্লয়ি তার স্যালারি নিচ্ছে, স্যালারি নিয়ে কোন কোন খাতগুলো সে খরচ করবে, তাহলে এইখানেও কিন্তু আলটিমেটলি একটা বিটুইন ব্রিজ বিটুইন ক্রিয়েট হয়। এন্টারপ্রিনাররা জানে ভালোভাবে যে আমার কি পরিমাণে এখানে ইনভেস্ট দরকার, আমার কি পরিমাণে রেভিনিউ জেনারেট দরকার, যেটার কারণে আমার মান্থলি এক্সপেন্ডিচার এইটা এটা করতে হবে, এবং আমার কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে চলবে। বিজনেস ওনারদের ক্ষেত্রে সেম ঘটনা। হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা আছেন, তারা তো আরো বেশি মেকানিজম ভাবে চলাফেরা করেন, যেটাতে আসলে তাদের জন্য ওর্থটাকে আরো বাড়াই দেয়, নেটওয়ার্কটাকে আরো বাড়তে থাকে, অ্যাসেট গুলো তারা জেনারেট করতে পারে, এবং মানি মেক করে আরো বেশি এই ফাইন্যান্সিয়াল কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে, ফাইন্যান্সিয়াল একটা বাজেটিং এর মাধ্যমে। সো সেই জায়গাগুলোতেই মূলত কাজ করে। অর্থাৎ বাজেট ফর যে লো ইনকাম পিপল, ইটস এ রং কনসেপ্ট। বাজেট ইজ নট স্ট্যাটিক্স, এই বাজেট ইজ নট এ ফিক্সড ফর এভার, বাজেট কখনো ফিক্সড হতে পারে না। ইট মাস্ট বি ইনভলভ উইথ দ্য স্যালারি ইনক্রিজ, ম্যারেজ, বিজনেস গ্রোথ, ইনফ্লেশন, লাইফ চেঞ্জ। বাজেট ইজ এ ডাইনামিক, অর্থাৎ আপনি খেয়াল করে দেখুন যে কোনো কারণবশত আপনার সেকেন্ড মাসে গিয়ে একটা এক্সপেন্ডিচার এসেন্সিয়ালি হয়ে জড়ে পড়েছে, তাহলে আপনি কি এটা করবেন না? অবশ্যই করবেন। বাট এটাকে আপনি রিভাইজ করে নেবেন যে আমার এটা কোন মাসের সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করবো। অর্থাৎ এমন নয় যে আমি দ্বিতীয় মাসে ফিক্সড, তৃতীয় মাসে একই রকম, চতুর্থ মাসে এরকম, বিষয়টা এরকম না। সেটা আপস অ্যান্ড ডাউন হতে পারে, এবং এটাকে কখনোই স্ট্যাটিক একটা ওয়েতে নিতে পারবেন না, এটা অবশ্যই ডাইনামিক ওয়েতে নিতে হবে। So if you don't tell your money where to go, you will always wonder where it went. Already মানে আমরা ডিসকাস করেছি, বাজেট ইজ নট দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য সার্ভাইভাল অফ স্টেবিলিটি অর টু ওয়েলথ ক্রিয়েশন। অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই স্টেপগুলো যেগুলো থাকে, সেগুলো অবশ্যই বাজেটের মাধ্যম দিয়ে করলে আপনার জন্য যেমন স্টেবিলিটি আসবে, তেমনি আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। সো ইউজিং ইউর বাজেট টু ক্রিয়েট ওয়েলথ, অর্থাৎ বাজেট যেটা থাকে সেটা কিভাবে আপনি ওয়েলথটাকে
ক্রিয়েট করবেন। বাজেট ইজ নট এ রেস্ট্রিকশন, ইজ এ ডাইরেকশন। নো ইয়োর ক্যাশ ফ্লো, অবশ্যই ক্যাশ ফ্লো আপনাকে জানতে হবে। সেভ বিফোর ইউ স্পেন্ড, আপনাকে স্পেন্ডের যে জায়গাগুলো থাকে সেটা হলো আপনি অবশ্যই স্পেন্ড করার আগে আপনি সেভগুলো মুড অন করবেন। স্পেন্ড অন অ্যাসেট নট জাস্ট লাইফস্টাইল, অতএব অবশ্যই আপনি এটা অ্যাসেট জেনারেশন করবেন সেটার জন্যই, বাট লাইফস্টাইলের জন্য এক্সপেন্ডিচার করবেন। মানে আমার ইনকাম বাড়ছে বিধায় আমি লাইফ এক্সপেন্ডিচার করে দিচ্ছি, বিষয়টা এরকম হবে না। ইনভেস্টমেন্ট কনসিস্টেন্টলি, রেগুলারলি আপনাকে ইনভেস্ট করে যেতে হবে। অ্যাভয়েড লাইফস্টাইল ইনফ্লেশন। ইনফ্লেশন আপনাকে হলো অবশ্যই বাড়ানো যাবে না। অটোমেটেড ইওর ওয়েলথ সিস্টেম, আপনাকে ওয়েলথ সিস্টেমটা অটোমেটেড থাকতে হবে। রিভিউ অ্যান্ড ইমপ্রুভ, রিভিউ অ্যান্ড ইমপ্রুভ, সিম্পলি ওয়েলথ ফর্মুলা। এই ইস্যুগুলোই আমরা মূলত ডিসকাস করবো। অলরেডি বাজেট ইজ নট রেস্ট্রিকশন, ইজ এ ডাইরেকশন, আমরা কিছুটা টাচ পেয়েছি। বাজেট টেল ইউ মানি হোয়ার টু গো, অর্থাৎ আপনি বাজেট বলে যে আপনি মানিগুলো কোথায় যাচ্ছে এবং কোথা থেকে আসতেছে। উইদাউট এ বাজেট মানি ডিসঅ্যাপিয়ার। আপনি বাজেট ছাড়া কিন্তু খেয়াল করে দেখেন প্রত্যেক দিন এভরিডে আপনি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই মাইক্রো বাজেট করে চলেছেন। আমার দেখা গেলো যে এটা প্রত্যেক মাসে করে চলেছেন। সো মাইক্রো, উইকলি, হাফ মান্থলি, মান্থলি, এই যে ইস্যুগুলো থাকে কিন্তু এটা কিন্তু আপনার বাজেট করাই লাগবে, না হলে আপনি মানি যে কিভাবে খরচ হবে আপনি মানে অ্যাকচুয়ালি আপনি এটা জানতেই পারবেন না। উইথ এ বাজেট মানি বিল্ড অ্যাসেট, অর্থাৎ আপনি যখন এটাকে কন্ট্রোল মেকানিজমের মধ্যে নিয়ে আসবেন, বাজেটের মধ্যে নিয়ে আসবেন, তখন এটা অটোমেটেড হয়ে যাবে অ্যাসেট করাটা। ইটস গিভ কন্ট্রোল নট প্রেসার, এটাকে আপনাকে কন্ট্রোল মেকানিজমটাকে বাড়াই দিবে এবং এটা কোনো ধরনের প্রেসার ফ্রি আপনি এটা কন্ট্রোল মেকানিজম করতে পারবেন। এই বাজেট টেলিং ইওর মানি হোয়ার টু গো, ডেভ রাসমি একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, তিনি বলছেন অলরেডি এই জায়গায় বাজেট করলেই আপনি কিন্তু মানিগুলো কোথায় যাচ্ছে সেটা কিন্তু জানতে পারতেছেন। নো ইয়োর ক্যাশ ফ্লো, অর্থাৎ বাজেটের যে জায়গাটুকু সেটা কিন্তু আপনি আপনার ক্যাশ ফ্লো, হাউ মাচ ইউ আর্ন, আপনি কতটুকু আর্ন করবেন সেটা আপনি জানতে পারতেছেন। নো হাউ মাচ ইউ স্পেন্ড, আপনি কতটুকু স্পেন্ড করবেন সেটাও কিন্তু জানতে পারতেছেন। দ্য ডিফারেন্স ইউর পাওয়ার, এবং আপনি এটাকে কি পরিমাণে আপনি কম্পেয়ার করতে পারতেছেন যে এখানে কি পরিমাণ ইনকাম, কি পরিমাণ এক্সপেন্ডিচার করবেন সেগুলো কিন্তু আপনি জানতে পারতেছেন। সারপ্লাস মানি ক্রিয়েট ওয়েলথ, অর্থাৎ আপনি যখন খেয়াল করলেন যে এই মানে এক্সপেন্ডিচারগুলো আমার করার দরকারই নেই, অটোমেটিক্যালি আপনি কিন্তু প্রফিট গেন হবে। প্রফিট গেন হলে আপনি অ্যাসেট অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন। সো দ্যাটস ওয়াই নো ইয়োর ক্যাশ ফ্লো ফার্স্ট, দেন সেকেন্ড সেভ বিফোর ইউ স্পেন্ড, অর্থাৎ আপনি অবশ্যই সেভ ফার্স্ট করবেন, দেন স্পেন্ড লেটার করবেন। মেক সেভিং অটোমেটিক্যালি, অর্থাৎ আপনি একটা ডিপিএস খুলেছেন তাহলে আপনার ব্যাংকে কিন্তু অটোমেটিক কেটে নিচ্ছে, অথবা আপনি কোনো জায়গায় একটা মানি ট্যাগ করে দিয়েছেন, অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে, তাহলে আপনি সেভ কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। ট্রিট সেভিং লাইক এ ফিক্সড বিল, অর্থাৎ আপনি মাথায় রাখতে হবে যে আমাকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, হতে পারে 10%, হতে পারে 20%, হতে পারে 5%, সেই সেভিংসটা আপনার যখন আপনি করে দিবেন তখন ফিক্সড একটা বিল হিসেবে মনে করবেন যেটা আমার এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে, এটা চলে যাকে, কিন্তু অটোমেটিক্যালি আপনার ওইটা একটা পর্যায়ে গিয়ে খেয়াল করে দেখুন, আপনি যদি প্রত্যেক দিন 100 টাকা করে জমা করেন তাহলে বছরে গিয়ে কিন্তু 3665, মানে 365 দিনে যদি করেন তাহলে 36,500 টাকা কিন্তু জমা হয়। খেয়াল করছেন? তাহলে এই যে ইস্যুগুলো একটা জমা হচ্ছে এবং ওইটা দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু ভালো কিছু কিনতে পারতেছেন রিলেটেড। বিল্ড হ্যাবিট নট ইমোশন, অর্থাৎ আপনি হ্যাবিট দিয়ে এটাকে প্র্যাকটিস করুন, দেখুন যে ইজিলি আপনার হ্যাবিচুয়েট হয়ে গেছেন এবং এটা ইমোশন দিয়ে আসলে হয় না। রিচ বাই অ্যাসেট, রবার্ট কিওসাকো। রবার্ট কিওসাকো কিন্তু বলেছে যে যারা রিচ পিপল তারা কিন্তু অ্যাসেট ক্রয় করে, তারা কিন্তু আসলে লায়াবিলিটি কখনোই ক্রয় করে না। সো তাহলে এই জায়গাগুলোতে আপনাকে হলো খেয়াল রাখতে হবে। আম, তারপরে আমি যদি বলি ইনভেস্ট কনসিস্টেন্টলি, অর্থাৎ স্মল অ্যামাউন্ট মান্থলি, আপনি যদি ডিপিএস এর জন্য 500 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, কেউ কেউ যদি আপনি সেভিংসে মোডে দিয়ে দেন তাহলে কিন্তু আসলে আপনার একটা অ্যামাউন্ট কিন্তু জমা হচ্ছে। বি রেগুলার নট পারফেক্ট, মানে আপনাকে পারফেক্ট হতে হবে, মানে হতে হবে বিষয়টা এরকম না, রেগুলার কনসিস্টেন্টলি আপনাকে এটা করে যেতে হবে। টাইম ইউর বিগেস্ট অ্যাডভান্টেজ, এই টাইমটাকে আপনাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে এই বাজেটের ক্ষেত্রে। লেটস কম্পাউন্ডিং ওয়ার্ক, আপনি খেয়াল করে দেখুন যখন অটোমেটিক্যালি আপনি দেখতে 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 একটা পর্যায়ে দাঁড়াবে তখন আপনার একটা অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট দাঁড়াবে এবং বড় অ্যামাউন্ট আবার কোনো একটা বড় ইনভেস্টমেন্ট করলেন, তাহলে খেয়াল করে দেখুন এই জায়গাতে আপনি কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাচ্ছেন কিন্তু। সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনি প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট জমা করে সামাও
কোনো একটা ল্যান্ড বা ফ্ল্যাটে ইনভেস্ট করলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটা অটোমেটিক্যালি জায়গার দাম কিন্তু বাড়তে থাকে। আপনি যদি কোনো একটা সময় একটা প্রজেক্ট সেলও করে দেন, সেটা একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু রিটার্ন পাবেন। সো দ্যাটস লেস কম্পাউন্ডিং ওয়ার্ক করে বাজেটের, মানে যখন ইনভেস্টমেন্ট আমি কনসিয়াসলি একটা বরাদ্দ রাখবেন। অ্যাভয়েড লাইফস্টাইল ইনফ্লেশন, ইনকাম ইনক্রিজ নট এক্সপেন্স ইনক্রিজ। অর্থাৎ আপনার ইনকাম বাড়ার সাথে সাথে আপনি এক্সপেন্ডিচারগুলো বাড়াই দিবেন, যেটা আননেসেসারি, সেটা কিন্তু সঠিক ওয়াইজ ডিসিশন না। অবশ্যই স্পেন্ডিং করবেন স্মার্টলি। যেটা হলো আপনার আমি বলি ইনকাম প্রডিউসিং অ্যাসেটে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে ইনকাম কিন্তু জেনারেট হবে। ইনক্রিজ ইনভেস্ট রেট, অর্থাৎ আপনি যদি পারেন যে ইনকাম আপনার বাড়ছে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট রেটটাও বাড়াই দেন, তাহলে অটোমেটিক্যালি আপনি কিন্তু যে জায়গাতে যেতে চাচ্ছিলেন খুব কুইক যেতে পারবেন। কি ফিক্সড এক্সপেন্স কন্ট্রোল, অর্থাৎ আপনার যে ফিক্সড এক্সপেন্ডিচারগুলো আছে সেটা কন্ট্রোলের মাধ্যম দিয়ে আগের মতোই রাখেন। খেয়াল করবেন, তাহলে ইজিলি আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন আপনার টার্গেটেড এরিয়া। আপগ্রেড কেয়ারফুলি, অর্থাৎ আপনাকে যখন হলো আপগ্রেড করতে থাকবেন, তখন কিন্তু ওই জায়গাগুলোতে কেয়ারফুলি করবেন যে আমার কোনো আননেসেসারি এক্সপেন্ডিচার হচ্ছে কিনা। হ্যাঁ, লাস্ট বাট নট লিস্ট আমি বলবো যে আপনার ইনভেস্টমেন্টটা হতে হবে, স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, আপনার হলো সেভিংসে হতে পারে। এই যে জায়গাগুলোতে আপনি কিন্তু এক্সপ্যান্ড করতে পারবেন। বাট আননেসেসারি যদি আপনি লাইফস্টাইলের মধ্যে করে ফেলেন, সে ফর এক্সাম্পল যে আমি আমার যেহেতু ইনক্রিজ হয়েছে, আমি এই মাসের হলো এক্সপেন্ডিচারগুলো এমনভাবে বাড়ালাম যে আমি সুন্দরভাবে আমার আনুষঙ্গিক যেগুলো দরকার নেই সেগুলো আমি মানে করে ফেললাম অযাচিত, তাহলে এটা কিন্তু আলটিমেটলি ওয়াইজ ডিসিশন হবে না। সো অ্যাভয়েড লাইফস্টাইল ইনফ্লেশন, অটোমেটেড ইওর ওয়েলথ সিস্টেম, অর্থাৎ অটো ট্রান্সফার সেভিংস। আমি বলছেন যে ডিপিএস যদি করেন, বা দেখা গেল যে কোনো অ্যামাউন্ট একটা কোনো একটা অ্যাকাউন্টে রাখেন, সে অ্যাকাউন্টকে অটো অটো অ্যাডভাইস দিয়ে রাখেন যে হ্যাঁ আমি এখান থেকে অ্যামাউন্টটা প্রত্যেক মাসে এত টাকা জমা হয়ে যাবে। অটো ইনভেস্টমেন্ট মান্থলি, যদি আপনি ইনভেস্টমেন্ট মান্থলিও করেন, সেটাও কিন্তু আলটিমেটলি হতে পারে। রিমুভ দ্য ইমোশনাল স্পেন্ডিং, এবং ইমোশনাল স্পেন্ডিং থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। বিল্ড এ সিস্টেম, এই সিস্টেমটা অটোমেটিক করে দিলে আপনার এটা নিয়ে প্রেশারই নিতে হবে না, সে অটোমেটিক কাজ করবে। তারপর রিভিউ অ্যান্ড ইমপ্রুভ, এটা বারবার করতে হবে। এটা যদি পারেন মান্থলি হতে পারে, যদি না পারেন 2 মাস অন্তর হতে পারে, অথবা কোয়ার্টারলি, অথবা হাফ ইয়ারলি, অথবা ইয়ানুয়ালি অ্যাটলিস্ট করতেই হবে আপনাকে। না করলে আপনি ইমপ্রুভটা দেখতে পারবেন না, রিভিউটা যদি না করেন। চেক বাজেট মান্থলি, বাজেটের সাথে আপনি দেখা গেল যে অ্যাকচুয়ালের সাথে বাজেটের যে অ্যামাউন্টটা, সেটাকে ভেরিয়েন্সটা বের করলেন, ভেরিয়েন্সটা বের করার পরে কোন কোন জায়গাগুলোতে আমার লুপ হোল আছে সেগুলো আমি আলটিমেটলি বন্ধ করলাম, আর কোন কোন জায়গাতে আমাকে ইম্প্যাসেজ দেওয়া উচিত সেটাও আমি চালু করলাম। অ্যাডজাস্ট হয় নিডেড, যেটা আমি বলতেছিলাম। এবং কাট দ্য ওয়েস্টফুল থিং। তারপরে ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট গ্র্যাজুয়ালি, অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি এই ইনভেস্টমেন্টটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবেন। সিম্পল ওয়েথ ফর্মুলা, এটা জানা দরকার। আপনার যদি ইনকাম আসে, আপনি স্পেন্ড লেস করবেন, সেভ দ্য ডিফারেন্স ওয়ে, ইনভেস্টমেন্ট রেগুলারলি, লেট টাইম টু গ্রো। Income create opportunity, budget create structure, invest create wealth, and discipline create freedom. So very issue যে using your budget to create wealth এর মাধ্যম দিয়ে সেট ইউর ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল। আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলটা কিভাবে সেট করবেন সেগুলোর ব্যাপারে আমরা আবার ডিসকাস করি। লেটস স্টার্ট। নো হোয়াট ইউ ওয়ান্ট টু ফাইন্যান্সিয়ালি, আপনি ফাইন্যান্সিয়ালি আসলে কি চাচ্ছেন সেটা আপনাকে সেট করতে হবে। সেপারেট শর্ট, মিডিয়াম, লং টার্ম গোল, এবং আপনাকে এটাকে 3টা ভাগতে হবে। সেটা হলো একটা শর্ট টার্ম, একটা মিডিয়াম টার্ম, একটা লং টার্ম গোলে আপনাকে অ্যালোকেশন দেবেন। গিভ এভরি গোল এ নাম্বার, এবং প্রত্যেকটা গোলের সাথে একটা নাম্বার যুক্ত করতে হবে। সে ফর এক্সাম্পল আমি যদি বলি, আমরা এগুলো আরো ডিটেল ডাউন করব। অ্যালাইন গোল উইথ দ্য ইনকাম রিয়ালিটি, অর্থাৎ এই গোলটা অবশ্যই আপনি ইনকাম রিয়ালিটির সাথে অ্যালাইন হতে হবে। প্রায়োরিটাইজ হোয়াট ম্যাটার মোস্ট, অর্থাৎ আপনার কোন কোন ম্যাটারগুলো প্রায়োরিটি লিস্টে থাকবে, এবং এভাবে প্রায়োরিটাইজ করে ফেলতে হবে। কানেক্ট গোল টু দ্য ইমোশন, আপনার ইমোশনাল যে জায়গাগুলো থাকে সেগুলো গোলগুলো কানেক্ট করতে হবে। রিভিউ অ্যান্ড আপ টু ডেট গোল অ্যানুয়ালি, অর্থাৎ আপনার গোলগুলো আপ টু ডেট করতেই থাকতে হবে। তারপরে আমি যদি বলি নো হোয়াট ইউ ওয়ান্ট ফাইন্যান্সিয়ালি, অর্থাৎ বি স্পেসিফিক নট ভগ, অর্থাৎ আপনাকে হতে হবে ভেরি মাচ স্পেসিফিক। মোর মানি ইজ নট গোল, ডিফাইন এক্স্যাক্টলি অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অ্যাট এ টাইম লাইন, এবং এখানে হোয়েন কখন হবে, এবং আপনার এক্স্যাক্ট অ্যামাউন্টটা কি পরিমাণ হবে, এবং কি পারপাসফুলে হতে হবে সেটাকে অ্যালাইন করতে হবে।
এবং আমি যদি চিন্তা করি যে না, আমি এক্সেস পরিমাণ মানি একটা গোলের মধ্যে রেখে দিলাম এবং এটা যদি স্পেসিফিক না হয়, তাহলে আপনি ওই জিনিসটা আসলে অ্যাচিভ করতে পারবেন না। সো পারফেক্টলি নো হোয়াট ইউর ওয়ান টু ফাইন্যান্সিয়াল গোল, অর্থাৎ ফাইন্যান্সিয়াল গোলটাকে আপনাকে জানতেই হবে। সেপারেট শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। শর্ট টার্ম হতে পারে 1 ইয়ারে, মিডিয়াম টার্ম হতে পারে 2 to 5 ইয়ার, লং টার্ম 10 ইয়ার্স। ডিফারেন্ট গোল নিড টু ডিফারেন্ট স্টেজিটি। অর্থাৎ আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করার সাথে সাথে এটা রিটার্নও করবেন যে 1 বছরের মধ্যে আমি কি কি করতে চাচ্ছি এবং এই গোলটা কি পরিমাণ হতে পারে, এবং 2 থেকে 5 বছর বা 5 বছরই ধরি আমরা, 5 বছর পরে কি করতে চাচ্ছি, এবং এটা 10 বছরের মধ্যে কোথায় যেতে চাচ্ছি। ডিফারেন্ট গোল নিড টু ডিফারেন্ট স্টেজিটি, দ্যাট ইজ মিন আপনাকে যখন গোলগুলো অ্যালাইন করবেন, তখন অটোমেটিক্যালি সেই শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্মে এটাকে ভেঙে ফেলবেন, তাহলে আপনার জন্য ইজিলি অ্যাচিভ করা সম্ভব হবে। গিভ এভরি গোল এ নাম্বার, অর্থাৎ আপনি প্রত্যেকটা গোলে একটা নাম্বার দেবেন। রিটার্ন এক্সাক্ট অ্যামাউন্ট, হোয়েন, এই যে হোয়েন, নাম্বার, এই নাম্বারের গেমটাই আপনাকে খেলতে হবে। ক্যালকুলেট দ্য মান্থলি সেভিং নিডেড, অর্থাৎ আপনি ক্যালকুলেট মান্থলি সেভিং বলতে হবে যে আমি এত টাকা সেভিংস করব। ব্রেক বিগ গোল ইন্টু স্মল টার্গেট, অর্থাৎ আপনি বিগ গোলটাকে স্মল টার্গেটে স্প্লিট করে ফেলবেন, তাহলে আপনার জন্য অ্যাচিভ করা ইজি হবে। ট্র্যাক দ্য প্রোগ্রেস রেগুলারলি, এবং এটাকে আপনি রেগুলারলি প্রোগ্রেসগুলো করতে থাকবেন। অ্যালাইন গোল উইথ ইনকাম রিয়ালিটি, গোল মাস্ট বি ম্যাচ আর্নিং ক্যাপাসিটি, অর্থাৎ আর্নিং ক্যাপাসিটির সাথে গোলগুলো অবশ্যই আপনাকে ম্যাচ করতে হবে। ইনক্রিজ ইনকাম ইফ নিডেড, আপনার যদি ইনকাম বাড়াতে হয় প্রয়োজনে, তাহলে সেটাও ইনিশিয়েটিভ নিতে হবে। অ্যাডজাস্ট টাইম লার্ন নট ডিসিপ্লিন, অর্থাৎ আপনি কখন এটা অ্যাচিভ করবেন, অর্থাৎ এটা 2026 চলে, তাহলে 27-এ 20 ডিসেম্বরে গিয়ে আপনি এটা অ্যাচিভ করবেন, অথবা দেখা গেল যে আরো 5 ইয়ার্স পরে করবেন, অথবা আরো 10 ইয়ার্স পরে করবেন। এই যে অ্যাচিভগুলো, টাইম লাইনগুলো সেট করতে হবে। বি অ্যাম্বিশন বাট রিয়ালিস্টিক, অর্থাৎ রিয়ালিস্টিকের সাথে আপনাকে অ্যাম্বিশনটাকে টার্গেট সেট করতে হবে, বাট মাঝে মাঝে যে জায়গাগুলোতে আপনাকে ফোকাস দেওয়া দরকার, সেটা গোলটা অবশ্যই আপনাকে এমন একটা টার্গেট অ্যালাইন করতে হবে যে টার্গেটটা বি প্র্যাকটিক্যাল হতে হবে। প্রায়োরিটাইজ হট ম্যাটার মোস্ট, নট অল গোল আর ইকুয়াল, অবশ্যই অল গোল হয়তো ইকুয়াল হবে না। আপনি মানে প্রত্যেকটা গোল যে একই রকম হবে বিষয়টা এরকম নয়, বাট ফোকাস অন হাই ইম্প্যাক্ট গোল ফার্স্ট, অর্থাৎ আপনার হাই ইম্প্যাক্ট যদি আপনার হয়, হাই ভ্যালু যদি হয়, সেই গোলগুলো যদি আপনি ফার্স্ট টার্গেট করেন, তাহলে আপনার জন্য ইজিলি বাকি গোলগুলো অ্যাচিভ অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রোটেক্ট এসেন্সিয়াল গোল, হোম, ইমার্জেন্সি ফান্ড, রিটায়ারমেন্ট, অবশ্যই এই মানে আপনাকে এসেন্সিয়াল গোলগুলোকেও আপনাকে খুব ভালোভাবে এসেন্সিয়াল ভাবেই ধরে রাখতে হবে। সেটা হতে পারে হোম, ইমার্জেন্সি ফান্ড, রিটায়ারমেন্ট। ডিলে লাইফস্টাইল গোল ইফ নেসেসারি, অর্থাৎ লাইফস্টাইল গোলগুলোকে আপনি আস্তে 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 ডিলে করবেন বা লেটার করবেন, যদি সেটা নেসেসারিও হয়। তাহলে এইখানে প্রায়োরিটাইজ গুলো সেট করতে হবে আপনাকে খুব, মানে টার্গেটেড ধরে ধরে লিস্ট ধরে ধরে। কানেক্ট গোল টু ইমোশন, নো ইয়োর হয়, আপনার হয়টা জানতে হবে আপনাকে। কেন এটা করতেছেন, কোন পারপাসে এটা করতেছেন, কিসের জন্য করবেন। এই জায়গাগুলো পারপাসটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনার গোলটা অ্যালাইন করা খুব সহজ হয়। ফাইন্যান্সিয়াল ফ্রিডম রিডিউস স্ট্রেস, ফাইন্যান্সিয়াল ফ্রিডম মাস্ট বি রিডিউস সিস্টেম, বিকজ যখন ফাইন্যান্সিয়াল ফ্রিডমনেসটা থাকে, তখন আপনি খেয়াল করে দেখবেন সেই অটোমেটিক্যালি রিডিউস হয়ে যায়। সিকিউরিটি বিল্ড কনফিডেন্স, আপনার যদি সিকিউরিটি বিল্ড, এই কনফিডেন্সগুলো সিকিউরিটি মানে আপনাকে সিকিউরিটি সিস্টেমটাকে ফাইন্যান্সিয়াল, যদি আপনি জানেন যে এভাবে টাকা আসবে আমার কাছে বাজেটের মাধ্যমে করার ফলে, তাহলে আপনি কিন্তু সিকিউরিটি অটোমেটিক্যালি বিল্ড হয়ে যায় এবং কনফিডেন্স লেভেলটা আপনার অটোমেটিক্যালি বেড়ে যায়। গোল শুড বি মোটিভেটেড অ্যাকশন, অর্থাৎ এই জায়গাতে আপনার গোলগুলো অ্যাচিভ করার জন্য বারবার আপনার নিজের ভেতরে পুশ করার প্রয়োজন হবে, বারবারে ফোর্স করার প্রয়োজন হবে, বারবারে আপনি অ্যাকশন নিতে হবে। এবং আপনি আহ, এম, আমার এই ভিডিওটা যখন দেখতেছেন, তখন এই ভিডিওটা শুধু দেখে গেলেন কিন্তু কোনো ধরনের অ্যাকশন নিলেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই না। যারা অ্যাকশন টেকার, তাদের জন্য এই ভিডিওটা মূলত মানে তৈরি করা। সো রিভিউ অ্যান্ড আপ টু ডেট গোল অ্যানুয়ালি। ইনকাম চেঞ্জেস, আপনাকে এটা ইনকাম কিভাবে চেঞ্জ করা যায় সেটা রিভিউ করবেন বারবারই। লাইফ সিচুয়েশন চেঞ্জ হতে পারে, সেটাকেও আপনি হলো কন্ট্রোলে নেবেন এবং সেটা অ্যালাইন করবেন। অ্যাডজাস্টমেন্ট টার্গেট, হয়তো টার্গেট আপনাকে অ্যাডজাস্ট করতে পারে। স্টেপ ফ্লেক্সিবল বাট ফোকাসড, আপনাকে কিছু কিছু জায়গায় আপস অ্যান্ড ডাউন বলেছিলাম যে আপস অ্যান্ড ডাউন করতে হতে পারে, সেই জায়গাগুলোতেও আপনাকে ফোকাস থাকতে হবে। অর্থাৎ আপনি রিভিউ এবং আপ টু ডেট গোল যেটা আছে সেটা অ্যানুয়ালি করবেন, এবং এটাই হলো মানে সেটিং দ্য ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোলের একটা ইম্পর্টেন্ট পার্ট।
সো সিম্পলি ফর্মুলা ফর দ্য ক্লিয়ার গোল: ডিফাইন করেন, কোয়ান্টিফাই করেন, প্ল্যান করেন, এক্সিকিউট করেন, রিভিউ করেন এবং অ্যাচিভ করেন। ভেরি ইজি। আইডেন্টিফাই ইউর প্রায়োরিটি। আপনার আপনার প্রায়োরিটি যে আইডেন্টিফিকেশন থাকে সেগুলো আমরা নিয়ে আজকে আবার কথা বলবো। এটাও একটা বেসিক যে জায়গাগুলো বাজেটের, সে বেসিক জায়গার অংশ। দ্য আন্ডারস্ট্যান্ড হোয়াট ট্রুলি ম্যাটার। আপনি কি এটা কি কি ম্যাটার করে সেগুলো আগে হলো জানতে হবে। প্রোটেক্ট ইউর এসেন্সিয়াল ফার্স্ট, ইনভেস্ট বিফোর ইউ স্পেন্ড, র্যাঙ্ক ইউর ফাইন্যান্সিয়াল গোল, আইডেন্টিফাই ফাইন্যান্সিয়াল লিকেজ, অ্যালাইন বাজেট উইথ ভিশন। অলরেডি আমরা কিছু কিছু পয়েন্টগুলো ডিসকাস করেছি, বাট আবারও রিভিউ করব। যদি আমি বলি যে আন্ডারস্ট্যান্ড হোয়াট ট্রুলি ম্যাটার, নট অল এক্সপেন্সেস আস প্রায়োরিটিস। ইয়েস, মানে সকল এক্সপেন্ডিচার কিন্তু প্রায়োরিটিস মধ্যে পড়ে না। সেপারেট নিড ফ্রম ওয়ান্ট, অর্থাৎ আপনি নিডস কোনগুলো ভার্সেস ওয়ান্টস কোনগুলো সেগুলোকে কিন্তু আপনাকে আগেই সেপারেট করতে হবে। এবং আপনাকে থাকতে হবে ফোকাস অন ভ্যালু, নট ইম্পালস। অর্থাৎ আপনার ভ্যালুর উপরে ফোকাসটা বেশি দিতে হবে। অ্যালাইন দ্য স্পেন্ডিং উইথ দ্য লাইফ গোল, অর্থাৎ লাইফ গোলের সাথে আপনাকে স্পেন্ডিং যেটা সেটা অবশ্যই অ্যালাইন করতে হবে। দ্য এসেন্স অফ স্ট্র্যাটেজি ইজ চুজিং হোয়াট নট টু ডু, মাইকেল পটার। অর্থাৎ আপনি হোয়াট নট টু ডু কি করবেন সেটাও আপনাকে আপনাকে যদি করতে পারেন তাহলে আপনি কি করবেন অটোমেটিক্যালি সেই জায়গাগুলোতে ফোকাস করে ফেলতে পারবেন। তাহলে হোয়াট নট টু ডু এটা যদি বের করতে পারেন, বের করে বাদ দিতে পারেন, তাহলে অটোমেটিকলি হোয়াট টু ডু, তাহলে আপনি হোয়াট টু ডু এর মধ্যে চলে যাবেন। ওটা এসেন্সিয়াল ফান্ড, কিছু কিছু জিনিস আছে যেমন ইমার্জেন্সি ফান্ড, এটাকে লাইটলি ডিসকাস করেছি আমরা। বেসিক লিভিং কস্ট, ইন্স্যুরেন্স কাভারেজ, ডেট অবলিগেশন, ফাইন্যান্সিয়াল কাম বিফোর লাইফস্টাইল আপগ্রেড। অর্থাৎ ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, লাইফস্টাইল আপগ্রেড করার আগে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে আসতে হবে। তাহলে আপনার একটা ইমার্জেন্সি ফান্ড দরকার। সে ফর এক্সাম্পল আপনি 12 মাসের ইমার্জেন্সি একটা ফান্ড যদি রাখেন, তাহলে আপনাকে এটা নিয়ে আর আপনার কোনো ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রেস কিন্তু আপনার মধ্যে থাকবে না। বেসিক লিভিং কস্ট, বেসিক লিভিং কস্ট আপনি বুঝতে পারতেছেন যে আমার কোনো একটা ইনকাম প্রডিউসিং অ্যাসেট থেকে কন্টিনিউয়াস টাকা আসতেছে, যেটা আমার বেসিক লিভিং কস্টটা ক্যারি আউট করতে পারতেছে। তাহলে ইজিলি আপনি কিন্তু এই জায়গাতেও আপনি কিন্তু ওয়াল ক্রিয়েট হয়ে গেল, যেটা নিয়ে আপনাকে আর স্ট্রেস ফ্রি করতে পারেন। ইন্স্যুরেন্স কাভারেজ, আপনি প্রত্যেক যে কোনো কারণবশত আপনার মেডিকেল ট্রিটমেন্ট বা এগুলো ইন্স্যুরেন্স কাভারেজ করা আছে, তাহলে আপনার কিন্তু ওই টেনশনও আপনি ফ্রি রাখবে। ডেট অব্লিগেশন, অর্থাৎ ডেটসের জায়গাটুকু যদি কোনো কারণবশত আপনার ডেট পেমেন্ট অটোমেটেড হয়ে যায়, অথবা একটা পোর্শন অ্যামাউন্টটাকে আপনি পে করতে পারেন, অথবা আপনার ডেট অব্লিগেশন একেবারে নেই, তাহলে আপনি কিন্তু একবারে স্ট্রেস ফ্রি হয়ে গেলেন। সো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে আসার জন্য এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে। ইনভেস্ট বিফোর ইউ স্পেন্ড, অলরেডি উই ডিসকাস দ্য ম্যাটার। সো এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। পে ইউ ফার্স্ট, অ্যাট পকেট অফ ইনভেস্টমেন্ট আর্লি, ট্রিট সেভিংস অ্যাজ এ নন নেগোসিয়েবল, গ্রোথ ইকুয়াল গ্রেটার দেন কনজাম্পশন। সো র্যাঙ্ক ইউর ফাইন্যান্সিয়াল গোল, এইটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম, এটাও আমরা নিয়ে ডিসকাস করেছি। সো এটা নিয়ে আমরা বেশি ডিসকাস, রিমুভ এর লো ইম্প্যাক্ট গোল, ক্লারিটি, রিডিউস ফাইন্যান্সিয়াল কনফিউশন, আইডেন্টিফাই ফাইন্যান্সিয়াল লিকেজ। এই লিকেজগুলো আপনি যদি বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই খারাপ, মানে খারাপ কিছু ওয়েট করতেছে। ইমোশনাল স্পেন্ডিং, আপনি ইমোশনালি পড়লেন, পরে খরচ করে ফেললেন, অথচ দরকারই ছিল না। সে ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল বলি, আপনার সাথে ক্রেডিট কার্ড আছে, আপনি একটা মানে কোনো এক জায়গায় গেছেন, আপনার কাছে ক্রেডিট কার্ড থাকার কারণে আপনি অলরেডি পাঞ্চ করে কিনে ফেললেন। তাহলে এটা ইমোশনাল ভাবে কিনলেন, কিন্তু আসলে ওদের দরকার ছিল কিনা। অথবা আপনি একটা শোরুমে গেছেন, শোরুমে হয়তোবা একটা ক্লোদিং আইটেম কিনতেছেন, ক্লোদিং আইটেমটা আসলে আর দরকার ছিল না, কিন্তু আপনি কার্ড থাকার কারণে ভালো লাগছে কিনে ফেলছেন। দ্যাটস ইমোশনাল স্পেন্ডিং। এটা ম্যাক্সিমাম পিপলই করে থাকে। স্ট্যাটাস স্ট্যাটাস ড্রিভেন এক্সপেন্সেস, অর্থাৎ স্ট্যাটাস বজায় রাখার জন্য আমাকে এক্সপেন্ডিচার করতেই হবে। আমার এই দেখা গেল যে আমার এই কাজিন অমুক লেভেল আছে, আমার এই বন্ধু এ লেভেল আছে, আমাকে স্ট্যাটাস দেখানোর জন্য এক্সপেন্ডিচার করতে হবে বিষয়টা। তাহলে এই জায়গাতে আপনি আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা সঠিকভাবে করতে পারবেন না। লাইফস্টাইল ইনফ্লেশন, অলরেডি এটা নিয়ে অনেক ডিসকাশন করেছি আমরা। আননেসেসারি সাবস্ক্রিপশন, অর্থাৎ দেখা গেলো যে আমি দেখা গেলো দরকার নেই সাবস্ক্রিপশন নেওয়া, তারপর আপনি নিয়ে ফেলছেন। তো স্মল লিগ ডিস্ট্রয় লং টার্ম ওয়েলথ, অর্থাৎ আপনার ছোট ছোট লিগগুলো কিন্তু আসলে আপনাকে ডিস্ট্রয় করে ফেলতে হয়। আপনি আগে পারপাসটা বোঝা দরকার যে আমার এটা কি আসলে দরকার, আসলে এটা কেন লাগবে, আসলে আমি এটা কেন কেন হলো আমি নিব। এই জায়গাগুলো করতে পারলে কিন্তু আপনার কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করতে পারলেই কিন্তু ফাইন্যান্সিয়াল লিকেজগুলো বন্ধ করা সম্ভব। এবং ওই জায়গাগুলোতে আপনি নট ইমোশনালি, নট স্ট্যাটাস, যে ইনফ্লেশনগুলো থাকে, আননেসেসারি যে পয়েন্টগুলো থাকে, অটোমেটিক্যালি আপনি রিমুভ করতে পারবেন।
অ্যালাইন বাজেট উইথ ভিশন, ইওর মানি শুড বি রিফ্লেক্টেড ফিউচার। অবশ্যই এখানে আপনি যখন রিফ্লেক্ট করবে তখন আপনি ফিউচারের প্রেডিকশনগুলো ইজিলি করতে পারবেন। এভরি টাকা মাস্ট সার্ভ এ পারপাস। আপনার প্রত্যেকটা টাকা কিন্তু পারপাসফুলি সার্ভ করা উচিত। স্পেন্ডিং মাস্ট বি সাপোর্ট স্ট্র্যাটেজি, প্রায়োরিটি গাইড অ্যালোকেশন। স্পেন্ডিং যে সাপোর্টটুকু থাকে সেটা অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি আপনাকে হ্যান্ডেল করতে হবে, এবং প্রায়োরিটাইজ গাইডগুলো অ্যালোকেশন করতে হবে, কোনটা কোনটা আগে কোনটা পরে এই জায়গাগুলোতে। Simply priority framework: secure, grow, enjoy. Secure your wage, growth your wealth, then upgrade your lifestyle. থ্রি কোর স্টেপ বাজেটিং, অর্থাৎ তিনটা স্টেপ বাজেটিং এ থাকে: নো ইয়োর নাম্বার ক্লারিটি, অ্যালোকেশন দ্য পারপাস কন্ট্রোল, মাই মনিটর অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। আমরা যদিও প্রিভিয়াস কিছু ইস্যুগুলোতে আমরা ডিসকাস করেছি, বাট ভেরি ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য এই থ্রি স্টেপ আপনাকে মেনটেন করতেই হবে। এক নম্বর হলো নো ইওর নাম্বার। আপনাকে ক্যালকুলেট করে মান্থলি ইনকাম কত হবে, অল এক্সপেন্ডিচার ফিক্সড ভ্যারিয়েবল কেমন হবে, আইডেন্টিফাই ক্যাশ ফ্লোটা কেমন হবে, মেজার নেট সারপ্লাস বা ডেফিসিট কেমন হবে, হোয়াট ইউ ডোন্ট মেজার ইউ ক্যানট ম্যানেজ। ফাইন্যান্সিয়ালি অ্যাওয়ারনেস বিফোর ফাইন্যান্সিয়ালি কন্ট্রোল, অর্থাৎ এই নাম্বারগুলো আপনাকে মাস্ট বি ক্লারিটিফুল হতে হবে এবং জানতে হবে যে আপনি কি পরিমাণে আপনি ইনকাম করবেন, কি পরিমাণে আপনি এক্সপেন্ডিচার করবেন। তারপরে অ্যালোকেশন উইথ পারপাস, অর্থই অবশ্যই পারপাসফুল হলে আপনি ওটা কন্ট্রোল মেকানিজম নিতে পারবেন। অ্যাসাইন এভরি টাকা এ জব, প্রায়োরিটি সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্স্ট, সেপারেট নিড ভার্সেস ওয়ান্ট, অলরেডি আমরা উই আর ডিসকাস। ক্রিয়েট এ স্পেন্ডিং লিমিট, অর্থাৎ বাজেট ইজ রেস্ট্রিকশন, ইট ইজ এ ডাইরেকশন। তো ইন্টেনশনাল মানি অ্যালোকেশন, অর্থাৎ মানি যে অ্যালোকেশনগুলো করতে হবে সেটা অবশ্যই পারপাসফুল হতে হবে, এবং পারপাসফুল যখনই হবে সেটা আমি কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। মনিটর এবং অ্যাডজাস্ট, অবশ্যই রিভিউ উইকলি করলে ভালো, মান্থলি করতে পারলে আরো ভালো। মান্থলি এবং উইকলি, মান্থলি এবং উইকলি অবশ্যই আপনার করা উচিত। কম্পেয়ার অ্যাকচুয়াল ভার্সেস প্ল্যান, অর্থাৎ ওই যে ভেরিয়েন্স রিপোর্টটা আপনাকে অবশ্যই বের করতে হবে। কাট ইনএফিসিয়েন্সি কুইকলি, যে যে ইনএফিসিয়েন্সিগুলো জায়গাগুলো আছে অবশ্যই আপনাকে কাট আপ করে ফেলতে হবে। ইনক্রিজ ইনভেস্টমেন্ট হয় ইনকাম গ্রো, আপনার হল যদি ইনকাম গ্রো হয়, এক্সপেন্ডিচার না বাড়িয়ে আপনাকে ইনকামে ইনভেস্টমেন্টের প্রতি ফোকাস করে দিতে হবে। এই বাজেট ইজ এ লিভিং স্ট্র্যাটেজি, নট ওয়ান টাইম ডকুমেন্ট। দ্য সিক্রেট অফ গেটিং এ হেড ইজ গেটিং স্টার্টেড। মার্ক টোয়েনের এই ইস্যুটা ভালোই আপনাদের হলো। দ্য সিক্রেট ইজ গেটিং এ হেড টু গেটিং স্টার্টেড, অর্থাৎ আপনি আজ থেকে এটা স্টার্ট করে ফেলেন, তাহলে ইজিলি আপনার জন্য হয়। সিম্পল ফর্মুলা: ক্লারিটি, কন্ট্রোল, গ্রোথ, নো প্ল্যান, ইমপ্রুভ। হাউ টু ট্র্যাক অ্যান্ড মেজার প্রোগ্রেস, কিভাবে আপনি এটা ট্র্যাক এবং মেজার করবেন? মেজার ক্যাশ ফ্লো মান্থলি, মনিটর শিপিং ইনভেস্টমেন্ট রেট, ট্র্যাক নেটওয়ার্ক গ্রোথ, রিভিউ দ্য এক্সপেন্সেস এফিসিয়েন্সি, সেট মাইলস্টোন টার্গেট। মেজার ক্যাশ ফ্লো মান্থলি, ট্র্যাক টোটাল ইনকাম, ট্র্যাক টোটাল এক্সপেন্সেস, ক্যালকুলেট মান্থলি সারপ্লাস, সারপ্লাস কতটুকু হচ্ছে সেটা মান্থলি বের করা, কম্পেয়ার এগেনস্ট টার্গেট, আপনাকে ভেরিয়েন্স রিপোর্টটা বের করতে হবে। প্রোগ্রেস ইকুয়াল টু ইনক্রিজ সারপ্লাস ওভার টাইম, এবং এই প্রোগ্রেসটাই আপনি কি পরিমাণে সারপ্লাসটা ইনক্রিজ করতে পারছেন সেটার উপরেই ডিপেন্ড করবে। সো ভেরি কেয়ারফুলি ইনকাম, এক্সপেন্ডিচার। এবং আমার জানা মতে অনেক এন্টারপ্রেনিউর আছে, তারা মান্থলি ইনকাম, মান্থলি এক্সপেন্ডিচার কত হচ্ছে সেটা তারা বেরই করে না, এবং তারা মনে করে যে আমার প্রোডাক্ট সেল হচ্ছে, আমার অটোমেটিক্যালি প্রফিট হবে। কিন্তু তারা ভুলে যায় যে ইনকাম এবং এক্সপেন্ডিচারে যদি আমি কম্পেয়ার বের করতে পারি তাহলে, এবং ভেরিয়েন্সটা যখন বের করবো তখন লুপ হোলগুলো অটোমেটিক্যালি সামনে চলে আসবে, আসতেই হবে। So monitor savings investment rate, set saving target percentage of income, track actual saving rate, increase rate gradually, automated transfer. We discuss the matter. Track the net worth growth. This is the very important. List of total asset, total liabilities. Calculate net worth equal to asset minus liabilities. Review quarterly. Prove progress, rising not net worth. আপনার নেটওয়ার্ক কত এটা ম্যাক্সিমাম পিপল বলতে পারবে না, তাহলে নেটওয়ার্কটা আপনার ক্যালকুলেশন করা দরকার এবং আপনার জানা দরকার। এটা যদি আপনি কোয়ার্টারলি রিভিউ করেন তাহলে বুঝতে পারবেন যে আমার নেটওয়ার্ক কতটুকু আছে। অর্থাৎ এখানে আপনি কিন্তু অ্যাসেটও জানতে পারবেন, আপনার লাইবিলিটিও জানতে পারবেন। রিভিউ এক্সপেন্সেস এফিসিয়েন্সি, আইডেন্টিফাই হাই স্পেন্ডিং এরিয়া, এবং এগুলোকে অবশ্যই আপনার দেখতে হবে যেটা কি ইনভেস্টমেন্ট ইস্যু আছে না আননেসেসারি, তাহলে আপনাকে এটা কাট করা দরকার। কম্পেয়ার নিড ভার্সেস লাইফস্টাইল এক্সপেন্সেস, অর্থাৎ ওই লাইফস্টাইল এক্সপেন্সেসটাকে আপনাকে নিডের সাথে কম্পেয়ার করতে হবে যে আসলে হুইচ ইজ এসেন্সিয়াল, হুইচ ইজ ইম্পর্টেন্ট। ইফ নিড নট এসেন্সিয়াল, ভেরি মাচ ইউ স্টপ। লাইফস্টাইল নট ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইউ হ্যাভ টু স্টপ ইট। রিডিউস দ্য ওয়েস্ট, আপনাকে ওয়েস্টফুল জিনিসগুলো অবশ্যই আপনাকে কাট আপ করতে হবে।
রিডাইরেক্ট সেভিং টু ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনাকে সেভিংসগুলোকে ইনভেস্টমেন্ট পর্যায়ে নিয়ে যেতে হবে ইনকাম প্রডিউসিং অ্যাসেটে। কাটিং ওয়েস্ট ইকুয়াল টু ইনক্রিজ ক্যাপিটাল। আপনি যখন ওয়েস্টগুলোকে অটোমেটিক্যালি স্টপ করতে থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার হলো ক্যাপিটালের পরিমাণ বাড়তে থাকবে, তখন ক্যাপিটাল আপনি নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। সেটা মাইলস্টোন টার্গেট, ইমার্জেন্সি ফান্ড টার্গেট একটা হতে পারে। আপনি সেভিংস মোডে চলে গেলেন, 12 মাসের ফান্ড আপনি ইমার্জেন্সি ফান্ড হিসেবে জমা করতে পারেন। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে উইদাউট 12 মাস আপনি যেন কোনো ধরনের যদি আপনার ইনকাম না থাকে তাহলে আপনি চলতে পারেন। যদিও ওই ফান্ডটাকে কখনো টাচ করার দরকারই নেই, বাট ইমার্জেন্সি ফান্ড থাকলে আপনি থাকবেন স্ট্রেস ফ্রি। ডেট রিডাকশন গোল, অর্থাৎ আপনি যদি কোনো কারণবশত বিজনেসের জন্য লোন নেওয়াই লাগে তাহলে আপনি কিভাবে এটা কমাতে পারবেন সেই জিনিসটা আপনাকে আগে চিন্তা করতে হবে। ইনভেস্টমেন্ট পোর্টফোলিও গোল, আপনাকে টার্গেট এরিয়া সেট করতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আমার ইনভেস্ট করলে আমার রিটার্ন আসবে বেশি, অর্থাৎ ইনকাম প্রডিউসিং অ্যাসেট কোনগুলো সেগুলোতে আমার ইনভেস্ট করা সবচেয়ে বেস্ট একটা ওয়াইজ ডিসিশন হবে। ইনকাম গ্রোথ গোল, যে ইনকাম গ্রোথ গোলগুলো কি আছে সেগুলো নিয়ে আমাদের আসলে ভাবা দরকার এবং ওই গোলগুলোকে সেট করা দরকার। মেজার রেজাল্ট এখানে এগেনস্ট টাইমলাইন, অর্থাৎ আপনি যখন একটা জিনিস টাইমলাইনটা সেট করলেন তখন আপনার রেজাল্টটা অটোমেটিক্যালি আসবে এই টাইমের মধ্যে। অবশ্যই আপনি সেটা হতে পারে কোয়ার্টারলি, সেটা হতে পারে হাফ ইয়ারলি, সেটা হতে পারে অ্যানুয়ালি। আপনি সেট করলেন, সেট অনুযায়ী তখন আপনি অ্যাক্টিভিটিসগুলো শুরু করতে পারবেন। সিম্পলি প্রোগ্রেস ড্যাশবোর্ড যদি মান্থলি করি, সারপ্লাস গ্রোয়িং কি পরিমাণে হচ্ছে, সেভিংস রেট ইমপ্রুভিং হয়েছে কিনা, ডেট রিডিউসিং হয়েছে কিনা, নেট ওয়ার্থ ইনক্রিজিং হয়েছে কিনা, ইপিএস ইউ আর বিল্ডিং ওয়েলথ। সিম্পল হিসাব। ইফ নো, অ্যাডজাস্টিং স্টেট ইমিডিয়েটলি। যদি সেটা নাও হয় ম্যাক্সিমাম নো করতে, তাহলে ওটাকে আপনাকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে, ডেভেলপ করতে হবে এবং ওটাকে রিডাইরেক্ট করাতে হবে এবং ওয়েটাকে চেঞ্জ করতে হবে। কিপ ইউর বাজেট ফ্লেক্সিবল অ্যান্ড বাজেট ফ্লেক্সিবল রিয়েলিস্টিক। রিয়েলিস্টিকভাবে এটাকে আপনাকে করতে হবে। সো এইগুলো হিসেবে বাজেট ইজ নট এ লিভিং ডকুমেন্ট, প্ল্যান ফর ভেরিয়েবল এক্সপেন্ডিচার, বিল্ড বাফার ইনটু ইয়ার বাজেট, অ্যাকসেপ্ট ইনকাম ফ্লাকচুয়েশন, অ্যাভয়েড ওভার রেস্ট্রিকশন, অ্যাডজাস্ট ডিসিশন অন ডিসিপ্লিন। অর্থাৎ খেয়াল করে দেখেন, বাজেট ইজ নট লিভিং, রিভিউ মান্থলি, অর্থাৎ লিভিং ডকুমেন্ট নয়। আপনি ফ্লেক্সিবল হয়ে এটা ফেলে দিতে পারবেন না, আপনাকে রিভিউ করতে হবে মান্থলি। অ্যাডজাস্ট ইনকাম চেঞ্জ, যদি প্রয়োজন পড়ে ইনকামটাকে আমার চেঞ্জ করা দরকার সেটা ফোর্স বাড়াতে হবে। অ্যাডজাস্ট এক্সপেন্সেস চেঞ্জ, অর্থাৎ আমি যদি যে আমাকে এক্সপেন্ডিচারগুলো কন্ট্রোল মেকানিজম আননেসেসারি এক্সপেন্ডিচার হয় তাহলে আমাকে স্টপ করতে হবে। আপ টু ডেট গোল রেগুলারলি, এবং আপনার গোলগুলো রেগুলার আপ টু ডেট থাকতে হবে। স্ট্যাটিক বাজেট ইকুয়াল ফিনান্সিয়াল স্ট্রেস, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে একটা ফিক্সড বাজেট করতেছেন, দ্যাট ইজ মিন আপনি স্ট্রেসের মধ্যে আছেন। হি ইজ নট এ স্ট্রং দ্যাট সার্ভাইভ বাট মোস্ট অ্যাডাপ্টেবল, অর্থাৎ এখানে আপনি যদি স্ট্রংগেস্ট না হন তাহলে আপনাকে সার্ভাইভ মুডে থাকতে হবে এবং মোস্ট অফ দ্য টাইম আপনাকে অ্যাডপ্ট করতে হবে। প্ল্যান ফর ভেরিয়েবল এক্সপেন্ডিচার্স, সিজনাল কস্ট, ঈদ, স্কুল, যে খরচগুলো কন্টিনিউয়াস হয়, ট্রাভেল। সো এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই আপস অ্যান্ড ডাউন হতে পারে, এটা একটা প্ল্যান করতে হবে। আমি বলবো না যে আপনি এগুলো খরচ করবেন না, বাট এগুলো প্ল্যান করতে হতে পারে। মেডিকেল এক্সপেন্সের ক্ষেত্রেও আপনাকে হলো অবশ্যই একটা প্ল্যান রাখতে হবে। মেনটেনেন্স কস্ট, ইনফ্লেশন ইম্প্যাক্ট, অ্যান্টিসিপেশন রিডিউস প্রেশার। এবং এইগুলো যখন আপনি একটা প্ল্যানের মধ্যে রাখবেন, ভেরিয়েবল এক্সপেন্স আপস অ্যান্ড ডাউন হবে, এটা স্বাভাবিক। তাহলে এই জায়গাগুলোতে আপনাকে ভেরি কন্ট্রোল মুভমেন্টে থাকা প্রয়োজন। বিল্ড বাফার ইনটু এর বাজেট, অ্যাড দ্য কন্টিনজেন্সি মার্জিন, অর্থাৎ 5 থেকে 10% কন্টিনজেন্সি মার্জিন একটা আপনাকে অ্যালোকেশন করতে হবে। মেনটেন ইমার্জেন্সি ফান্ড, অবশ্যই আপনাকে ইমার্জেন্সি ফান্ড একটা মেনটেন করতে হবে। আমরা বলছি 12 মাসের জন্য ইমার্জেন্সি ফান্ড ম্যানেজ করা দরকার। অ্যাভয়েড স্পেন্ডিং 100% অফ ইনকাম, আপনি 100% অফ ইনকাম স্পেন্ড করে দেবেন সেটা তাহলে ওয়াইজ ডিসিশন হবে না। মার্জিন ক্রিয়েট স্টেবিলিটি, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইউর সেলফ অ্যান্ড ইউর সিকিউরিটি অ্যান্ড পাবেন। ইনভেস্টমেন্ট আপনার জন্য এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেটাকে আপনার সিকিউরিটি ক্যারি আউট করতে পারে। অ্যাকসেপ্ট ইনকাম ফ্ল্যাকচুয়েশন, আপনি প্ল্যান ফর বোনাস ভ্যারিয়েবিলিটি, অ্যাকাউন্ট ফর বিজনেস ইনকাম সুইং, ইউজ কনভার্টেটিভ ইনকাম এস্টিমেটেড, বাজেট বেজ অন দ্য মিনিমাম এক্সপেক্টেড ইনকাম। অর্থাৎ আপনি ইনকামের যে ফ্ল্যাকচুয়েশনটা সেটা কিন্তু স্বাভাবিক, সেটা কিন্তু অস্বাভাবিক নয়। তবে আপনি এটা আপস ডাউন আবার খুব বেশি কমে গেছে সেটাও করা যাবে না, আবার খুব বেশি অটোমেটিক এই মাসে বেড়ে গেল তাহলে কেন বাড়লো এই রিজনটা আপনাকে ভেরিয়েন্সের মাধ্যমে বের করা প্রয়োজন। অ্যাভয়েড ওভার রেস্ট্রিকশন,
অর্থাৎ ইনক্লুড লাইফস্টাইল স্পেন্ডিং, অলরেডি আমরা ডিসকাস, অ্যালোকেশন এনজয়মেন্ট ফান্ড, প্রিভেন্ট বার্নআউট, সাস্টেনেবিলিটি বাজেট, ইনক্লুড দ্য লং টার্ম বাজেট। এই যে এনজয়মেন্ট ফান্ড যেটা আছে সেটা আপনি ট্রাভেলের জন্য রাখতে পারেন, অথবা আপনি ফ্যামিলি নিয়ে কোথাও মুভ করলেন সেটা রাখতে পারেন। তো এই যে ব্যাপারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড, ওভার রেস্ট্রিকশনে যে আপনি করে ফেলবেন সেটা করার সুযোগ নেই। বাট আপনাকে মাথায় রাখতে হবে যে জায়গাগুলোতে আপনি রিয়ালিস্টিক ভাবে খরচগুলো করতে পারবেন। অ্যাডজাস্ট স্ট্রেটি নট ডিসিপ্লিন, ইফ ইউ এক্সপেন্স রাইজ, ইনকাম ইনক্রিজ ইনকাম। আপনার যদি কোনো কারণবশত এক্সপেন্স বেড়েই যায় লজিক্যালি, তাহলে অবশ্যই আপনাকে ইনকাম বাড়াতে হবে। ইফ ইউ ইনকাম ড্রপ, কাট দ্য টেম্পোরারি কস্ট। যে 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 সমস্ত খরচগুলো করার দরকার নেই সেগুলো অবশ্যই আপাতত স্টপ রাখেন। রিব্যালেন্স ইনভেস্টমেন্ট হোয়েন নিডেড, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট আপস প্রতিনিয়ত গ্র্যাজুয়ালি বাড়াতে হবে, যখন প্রয়োজন পড়বে তখন বাড়ান। যখন আবার প্রয়োজন যদি না হয়, এখন মোমেন্টাম খুব ভালো না, তাহলে আপনি ওটাকে কিছুটা কমায় নিয়ে আসতে পারেন। ফ্লেক্সিবল প্লাস ডিসিপ্লিন ইকুয়াল টু ফাইন্যান্সিয়াল গ্রোথ, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি থাকবে এবং এটাকে ডিসিপ্লিনের মধ্যে থাকবে, তাহলে আপনি অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল গ্রোথ করতে পারবেন। আমরা ফাইনালি আমরা বলতে পারি যে এ রিয়েলিস্টিক বাজেট রিফ্লেক্ট রিয়াল লাইফ, হ্যান্ডেল আনসার্টেনটি, সাপোর্ট গ্রোথ, রিডিউস অ্যাংজাইটি। এ রিজিড বাজেট ব্রেক, এ ফ্লেক্সিবল বাজেট বিল ওয়েলথ। এই ছিল আমাদের আজকে পর্যন্ত ডিসকাস। আমরা নেক্সট আবারও ভিডিও দেখবো, নো ইওর ফাইন্যান্সিয়াল স্ট্যান্ড নিয়ে কথা বলবো, যে ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডটা কোথায় আপনার থাকবে। আবারও শুভকামনা রইল ভিডিও দেখার জন্য। নেক্সট নেক্সট আবার 3 নম্বর ভিডিওতে আমরা বাজেটের যে অংশগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর বাজেটটা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন। আর যাদের ভালো লেগেছে বা ভালো মানে আরো যদি এই ধরনের ভিডিওগুলো চান, তাহলে আমরা কিভাবে মানে করতে পারি, আমাদেরকে সাজেশন জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ রইল। এবং আলটিমেটলি আমরা বলবো যে কোন কোন ব্যাপারে ভিডিওগুলো আরো আপনাদের প্রয়োজন বলে মনে করতেছেন, তাহলে আমরা সেভাবে আমি ভিডিওগুলো বানাবো। ধন্যবাদ সবাইকে।